এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ফুল ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি দেখার পরে যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটির উপর একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখনও কিন্তু ভোরের ফুল ফুটে নাই, মানে সূর্য মামা এখনও কিন্তু ওঠে নাই, এখনও প্রচুর ভোর। আর এই ভোরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর পুকুরটা যে কখন ডুবে একবারে রাস্তার উপরে পানি উঠে আসবে বুঝতেই পারছি না। তো এদিকে বাছুরটাকে দুধ দোয়ানো শেষ, ওকে খেতে দিয়ে দিলাম। বাছুর এখনও ধরা হয়নি তো সেভাবে, তার জন্য ওকে সবসময় খেতে দিয়ে দেওয়া হয়। তো ও যেটুকু খেলে একেবারে অসুবিধা হবে, ওর সমস্যা হবে, সেই জন্য আমরা একটু দোয়াইনি। তো এই যে বালতিতে করে নিয়ে চলে আসলাম। বালতিটা কিন্তু ওর মাই হচ্ছে ভেঙে ফেলেছে পা উঠিয়ে, এখন চেঞ্জ করতে হবে। তো খুব তাড়াতাড়ি ওটা চেঞ্জ করে ফেলবো। এদিকে দোয়ানো শেষ, আমি দুটো বোতলও পুরে নিয়েছি। এখানে মোট 4 কেজি মতো দুধ হয়েছে আজকে। তো এটা এখন নিয়ে গিয়ে রেখে দেবো, শ্বশুরমশাই যখন সময় পাবে নিয়ে বিক্রি করে আসবে। তো আজকে তেমন বাজারে নিয়ে যাবে না, বাড়ির উপরেই দেবে। তো আমি এখানেই ব্যাগটা রেখে দিলাম। তো শাশুড়িমাকে জিজ্ঞাসা করলাম কি রান্না করব। তো রিসেন্ট এই খাসির গোশটা কেনা হয়েছে, তো খাওয়াই হয়নি, মানে 2-3 দিন হচ্ছে। তো বললো যে এটাই রান্না করতে। আর আমার ফ্রিজে একটু সমস্যা হয়েছে, আমার ফ্রিজটা হচ্ছে ড্রয়ার সিস্টেম। তো ড্রয়ারটা খুলে রেখেছি, কি সমস্যা হয়েছে সেটা একটু দেখাচ্ছি। এই যে ইঁদুরটা কাটতে কাটতে এই পর্যন্ত চলে আসে। নর্মালি যে পানিটা নিচে পড়ে সেটার পাইপ বয়ে বয়ে কাটতে কাটতে এই পর্যন্ত চলে আসছে। তো ওকে মারার জন্য এখানে আঠা কিছু রেখে দেওয়া হয়েছে যাতে আটকে পড়ে, অ্যান্ড গমে বিষ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল, গমগুলো খেয়ে চলে গেছে। কি অবস্থা! ফ্রিজটা নিয়ে অনেক দিনের ফ্রিজ, প্রায় 15 বছরের মতো ফ্রিজের বয়স, কোনো কিচ্ছু হয়েছিল না। তো এখনও কোনো কিছু হয়নি, কিন্তু জাস্ট ওই কেটে কেটে এরকম অবস্থা করেছে। তো আজকে সারতে আসার কথা, তো তাদেরকে আসতে বলা হয়েছে, জানি না আসবে কিনা, দেখা যাক লাস্ট পর্যন্ত আসে কিনা। তো গোশটা এখানেই ভিজিয়ে রেখে গেলাম। এটা হচ্ছে পানি, বৃষ্টির পানি ধরা আছে। আর এদিকে বাইরে এসে দেখছি যে আব্বু নিয়ে চলে যাচ্ছে, আজকে নাকি সাইকেল নেবে না, গ্রামের মধ্যে নিয়ে যাবে তার জন্য। তো বাইরে একটু ঘোরাফেরা করে শাশুড়ি মায়ের ঘর থেকে থালা বাসনগুলো বের করে রান্নাঘরে রেখে দিয়ে আসলাম। আসার সময় কিছু পেঁয়াজও নিয়ে আসছি। আজকে আমার কোনো রকম মশলাই ফ্রিজে নাই, তো শাশুড়ি মাকে বললাম বৃষ্টির মধ্যে বাইরে আসার কোনো প্রয়োজন নেই, আপনাকে আমি রসুন আর পেঁয়াজ এনে দিয়ে যাচ্ছি, আপনি বসে টিভি দেখেন আর আমাকে একটু এগুলো করে দেন, তাহলে আর কোনো কাজ করতে হবে না। তো সকাল টাইমে তাকে এইটুকুই আমি কাজ দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে দুটো কাজ একবারে করা পসিবল না, আমি যেহেতু এদিকে করছি আর বসা অবস্থায় পেঁয়াজ রসুন ছিলতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো সেও বললো, আমিও তাকে দিয়ে আসলাম। ছোটোখাটো হেল্প তার থেকে করে নিই, তারপরও সে আমাকে প্রচুর কাজে হেল্প করে। তো তাকে রসুন পেঁয়াজগুলো কাটতে দিয়ে চলে আসছি উঠানটা পরিষ্কার করে নিতে। অনেক আমের পাতা পড়েছে অ্যান্ড এই বিচুলি পড়েছে গরুর। তো ভাবলাম যে এই বৃষ্টির মধ্যে আমি ঘর থেকে রান্নাঘরে যাতায়াতের সময় চলাচল করব, তো অনেক নোংরা হয়ে থাকলে আমি হাঁটাচলা এমনিই করতে পারি না। আর আমাদের এদিকে তো এমনি বর্ষাকালে ভীষণ কাদা হয়ে যায়। তো চর অঞ্চলে কি হয়, বালু মাটি থাকে, ওতে পানি পড়ার সঙ্গে সঙ্গে কেমন হালকা শুকনা হয়ে যায়। আর আমাদের এদিকে এঁটেল মাটি, তো পানি পড়ার সঙ্গে সঙ্গে কেমন প্রচুর এক কাদা কাদো হয়ে যায়, আমরা কিন্তু বাইরে নামতেই পারি না। তো এই তো উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। বর্ষা বাদল কোনো কিছুই মানে না আমাদের কাছে, যেহেতু পেট আছে খেতে হবে, অ্যান্ড সংসার যেহেতু আমাদের, সেটা সামলানোরও ঝড় বৃষ্টি বাদল সবটাই আমাদের মানিয়ে নিতে হয়। তো টিপটিপ করে কিন্তু অনেকটাই বৃষ্টি পড়ছে, আমি প্রায় হালকা হালকা ভিজেও গিয়েছি। তো কি করার, এই সকালবেলা বৃষ্টি হলে তো আমি এর আগেও বলেছি আমার ভীষণ কষ্ট হয় এই সকাল সকাল ভেজাটা। কিন্তু যেহেতু গ্রামের বাড়ি, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ যে যাতায়াত করতে হয়, ঘরের মধ্যে কোনো কিছু কাজ নেই, তো এই জন্য কিন্তু সবসময় ভিজে যেতে হয় সকাল টাইমে। আমি সবসময় বলি যে বৃষ্টি আসুক সমস্যা নাই, 10টার পর থেকে সারাদিন রাত যেন বৃষ্টি হয়। আমার যদি এই সময়টা কাজ হয়ে যায়, তো 2-3 তরকারি করে নিলে পারে সারাদিনে, যদি অল্প পরিমাণ তরকারি থাকে, অ্যান্ড দেন বিকেলে তো দুধ হয়। আর এখন আমাদের বাড়িতে কি হয়, প্রতিদিন যেহেতু দুধ থাকে 1 থেকে 1.5 কেজি মতো, তো
তো হালকা ভর্তা দিয়ে দিলে পারে আমাদের খাওয়া হয়ে যায়, কারণ বাড়ির সবাই দুধ ভাত খেতে ভীষণ পছন্দ করে। আর ওই যে কলা আছে, কলার কান কেটে কেটে রেখে দেওয়া হয়, পেকে যায়। তো সারা বছরই আমাদের বাড়িতে সবসময় কলা থাকে। তো ওই দিয়ে সবাই না কলা দুধ ভাত খেতে ভীষণ পছন্দ করে। তো হালকা পাতলা ওই ভর্তা ভর্তি দিলে বিকেলে হয়ে যায়। তো সকাল টাইমে আমার ভীষণ কাজ থাকে, এই কাজটা করে নিতে পারলে আমার আর কোনো সমস্যা নেই। তো এই জন্য বলছি সারাদিন রাত বৃষ্টি হোক কোনো সমস্যা নেই। তো উঠানটা ঝাড়ু দিয়ে নোংরাগুলো ফেলে দিয়ে চলে আসলাম। আর এই যে বাহিরের কি অবস্থা, আর এখনও উঠানটা ভালো আছে আমাদের এখানে, এঁটেল মাটিটা ফেলে দেওয়া হয়েছে। এই রিসেন্ট আমাদের যে পুকুরটা কাটা হলো ওখান থেকে না বালু মাটি নিয়ে আমাদের উঠানে দেওয়া হয়েছে, ওই জন্য না এবার অতটাও কাদো হচ্ছে না। তো এবার চলে আসলাম, এই তো খাসির গোশত যেহেতু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এখান থেকে গোশতটা সুন্দরভাবে একটা একটা করে পরিষ্কার করে নেব। আর খাসির গোশতে না প্রচুর লোম থাকে, তবে এই গোশগুলোতে দেখলাম যে খুব অল্প পরিমাণই লোম আছে, কিন্তু এখানে এসে দেখছি যে একটুও গোশত ছড়ে নাই, এখনও বরফ ছড়ে নাই। আমি এতগুলো কাজ সেরে চলে আসলাম, কিন্তু এখনও বরফ ছড়ার কোনো নামই নেই। কী করব? তো গোশত রান্না করব, কিন্তু এর সঙ্গে কি করব সেটাই বুঝতে পারছি না। আর আজ কয়েকদিন অঝোরে বৃষ্টি হচ্ছে, এই একটা বিরক্ত হয়ে যাচ্ছে। আজ 5-7 দিন ধরে হচ্ছে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। যখন আমাদের গরম পড়ে তখন মনে হয় যে বৃষ্টি হলেই ভালো হয়, বৃষ্টি হলেই ভালো হয়, কিন্তু এখন কি হচ্ছে বুঝতে পারছি না। তো এক নাগাড়ে বৃষ্টি আবার ভালোও লাগে না। তো কার কার এরকম বৃষ্টিতে বোরিং হয়ে গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দেন। আমারও তো বোরিং হয়ে যাচ্ছে একবারে এক নাগাড়ে বৃষ্টি হওয়াতে, কারণ আমার এই কাদো ওটা একবারেই পছন্দ না। আর আমার গ্রামের বাড়ি তো, এই ঘর থেকে ও ঘরে যাতায়াত করতে করতে এত পানি আর স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে, কি বলবো, খুবই খারাপ বাজে অবস্থা। আমার রান্নাঘর তো শুকনো রান্নাঘর, এই পানিতে বাইরে একবার শাশুড়ি মায়ের ঘরে, একবার উঠানে, একবার এই রান্নাঘরে আসতে গিয়ে না একবারে পানিতে টইটুম্বুর হয়ে গিয়েছে, পাই ফেলা যাচ্ছে না, এরকম অবস্থা। তো বাইরে থেকে গোশগুলো নিয়ে এসে আমি রান্নাঘরে বেসিন থেকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আসলাম। আবারও পানি পাল্টে পাল্টে, অনেকটা বরফ ছিল সেটাও ছড়িয়ে নিলাম। এদিকে পেঁয়াজ রসুন শাশুড়ি মা কেটে দিয়েছে, সেটা নিয়ে চলে আসলাম, কিন্তু মরিচ কেটে দেয়নি। তো ওটাই ভাবছি যে মরিচটা একটু কেটে নিয়ে আমি, তো ভাবছি চুলা ধরিয়ে দেবো, জোর চুলা, তো জোর চুলা দুটোতেই আমার এখন তরকারি বসিয়ে দিতে হবে। তো কোনটা ছেড়ে কোনটা করব, দুটোরই যাতে সবটাই একবারে গুছিয়ে নিয়ে চুলা ধরাই দিলে নাড়তে আমার সুবিধা হবে। ওই জন্য ভাবছি আগে খিচুড়িটা করব আজকে। ভাবছি যে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বেশ কয়েকদিন ধরে সবাই ভাবছে যে একটু খিচুড়ি খাবো, কিন্তু আমি সেভাবে রান্নাই করে উঠতে পারছি না। এই ঘন ঘন খিচুড়ি খাওয়া আমার আর বিরক্ত হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আজকে যেহেতু গোশ হচ্ছে, খিচুড়ি করে দিই একটু। তো অল্প পরিমাণে খিচুড়ি করব, আর তার সাথে আমি একটু রুটিও বানাবো। আমাদের বাড়িতে তো গোশ হলে সবসময় রুটি থাকতেই হবে, মাস্ট। যে কোনো গোশ, নর্মাল আমি যদি একটু কবুতরের গোশও রান্না করি তাহলে আমার বাড়িতে রুটি করতে হয়। তো আর আমার বাড়ির 5 জন সদস্য, 5 জনই ভীষণ রুটি খেতে পছন্দ করে। তো রুটি বানানো আবার অনেকেই ঝামেলা মনে করে, তো আমার অতটাও ঝামেলা মনে হয় না, অভ্যাস হয়ে গিয়েছে। তো খিচুড়ির পেঁয়াজ রসুনটা আমি আলাদা করে নিলাম, ওর সাথে কিছু মরিচও কেটে নিলাম। এখন চুলা ধরিয়ে দেবো। তো 2 চুলাতে আমি 2টো কড়াই তুলে দিচ্ছি, একটাতে গোশত তুলে দেবো আর একটাতে খিচুড়ি দিব। তো দুটো একসঙ্গে ঝামেলা হয়ে যাবে, এখন কি করব বুঝতে পারতেছি না। যেহেতু এই কড়াইটা নামিয়ে দিলে সামনে দিয়ে প্রচুর জাল উঠে যায়, তো তাপে থাকা যায় না। আবার 2 চুলায় যদি আমি কড়াই দিই, এক কড়াই পুড়ে যাবে। তো দুটোই আমাকে সমান তালে কাজ করতে হবে। তো আমার হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাজিকের মতো আগুনটা ছড়িয়ে গিয়েছে। আমি শোলাতে, পাটশোলা, এটা পাটশোলাতে আমি আগুন ধরিয়ে নিয়েছি। আর যারা এরকম হচ্ছে মাটির চুলায় রান্না করে অভ্যস্ত, তারা কিন্তু খুব তাড়াতাড়ি চুলা ধরিয়ে নিতে পারে। আর শহরে যারা, তারা কিন্তু একদিনও চুলা ধরাইতে খুব কষ্ট, হিমশিম হয়ে যাবে।
তো এই তো চুলা ধরানো শেষ। এখন একে একে গোশটুকু তুলে দিয়ে আর পাশের চুলায় একটু তেলও দিয়ে দিলাম, যেহেতু ওটাতে খিচুড়ি রান্না করব। তো তেলটা গরম হতে হতে আমি এদিকে গোশের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিব। ওদিকে আমি বাটা মশলা করেছি এখানে, তারপরেও একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি অ্যান্ড কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম অ্যান্ড বাটা মশলার পেস্টও দিয়েছি। এখানে বাটা মশলার পেস্ট ছিল জিরে, পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি সমস্ত কিছু একসঙ্গেই দেওয়া আছে। অ্যান্ড একে একে আদা, হচ্ছে হলুদ, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর ওদিকে সাইডে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি, হালকা করে বাদামি কালার হয়ে যাবে ততক্ষণ। এদিকে তো সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে, লবণটাও আমি অ্যাড করে নিয়েছি স্বাদ মতো। তবে বকা খেতে খেতে আমি আজকে ভীষণ বকা খেয়েছি। কেন বকা খেয়েছি সেটা একটু পরে আমি বলছি। তো এদিকে যে সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করছি, কিন্তু তেল দিতে একটুও মনে নেই। তবে খাসির গোশে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, তো তারপরে আলগা তেলটা আমি সয়াবিন তেলটা একটু কমই দিয়েছি, বেশি পরিমাণে দেইনি। এমনিতেই রান্নার পরে কিন্তু অনেকটা তেল বের হয়, তো আলগা তেলে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি, বেশি পরিমাণে আর দেইনি। যে গোশে তেল একটু কম থাকে সেই গোশে কিন্তু একটু তেল দিলে, আলগা তেলটা মানে সয়াবিন তেলটা দিলে পরে খেতে ভালো লাগে, আমার মনে হয়, আমার শাশুড়ি মারা বলে যেটা। এদিকে ওই সমস্ত কিছু গোশে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ততক্ষণে পানি বের হোক, গোশ থেকে যে পানিটা বের হবে। তো এদিকে সাইডে খিচুড়িটার দিয়ে দিই। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গিয়েছে, এখন চাউলটা দিয়ে দিয়েছে, একে একে সমস্তটা দিয়ে দেব। এখানেও সেই একই আদা রসুন মানে বাটা মশলার পেস্ট দিয়ে দিয়েছি, বাটা মশলার পেস্ট দিয়ে একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। এর আগে মশলা দেইনি, তার কারণ হচ্ছে আমার হাতে সেরকম সময় ছিল না, কারণ ওটা ঠিকঠাক করতে করতে এটা নাড়াচাড়াও করতে পারবো না, এটাতেও কিছু দিতে পারবো না, ওই জন্য আমি আগেই চাউলটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের মধ্যে তো আমি হচ্ছে পানিও দিতে পারছি না আগেই। আমার বাড়িতে আবার খিচুড়ি যে একটা পেঁয়াজের 4 টুকরো করা হয়, যাতে পেঁয়াজ খিচুড়ির মধ্যে গোটা গোটা পেঁয়াজ থাকলে সবাই খেতে পছন্দ করে। মানে আমার শ্বশুরমশাই বেশি পছন্দ করেন যে পেঁয়াজের মানে খিচুড়ির মধ্যে একটু গোটা গোটা পেঁয়াজ থাকবে, তো পানি দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে বেশি পরিমাণে। তো ওই জন্য হচ্ছে আমি চাউলটাই আগে দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন ওই যে সমস্ত মশলা দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে। আর ছোট ছোট চাউল দেখে অনেকে হয়তো বুঝতে পারেন যে এটা পোলাওর চাউল নাকি, তো এটা পোলাওর চাউল না, আলো চাউল। সেটা হচ্ছে 90 ধানের, যেটা একেবারেই পোলাওর চাউলের থেকেও কিন্তু ছোট ছোট, খুবই ছোট ছোট। তো এটা আমাদের এবারে চাষ করা হয়েছিল, তো আমার শাশুড়িমা বলেছিল অনেকটা পরিমাণ করে রাখতে যাতে খিচুড়ি খাওয়া যায়, কিন্তু আমার ফ্যামিলিরা সবগুলোই বিক্রি করে দিয়েছে। মাত্র 5 কেজি মতো এরকম চাউল করা হয়েছিল, সেখান থেকে আবার ননদকেও দিয়েছি। আমি এই দিয়ে 3 বার খেলাম, চাউল ফুরাই গেছে। আজকে মনে হয় আমার এই চাউলটা ফুরাই গেল। তো যদি সামনে আবার এই চাউলটা করা হয়, আমাদের ধানটা করা হয়, তাহলে এবার বেশি পরিমাণে রাখবো। খিচুড়ি কিন্তু এটা দিয়ে খুব ভালো লাগে, আসলেই খুব ভালো লাগে এটা দিয়ে খিচুড়ি খেতে। তো আমি এখানে অনেকক্ষণ ধরে এই খিচুড়িটা নাড়াচাড়া করে নিচ্ছি। একটু এই খিচুড়িটা একটু ভাজা ভাজা হলে আরও বেশি ভালো হয়, কারণ হচ্ছে এটা আলো চাউল, তো ওই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর আঠালো হয়ে যায়, যেহেতু এটা সিদ্ধ না। তো ওই জন্য আমি অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর এমনিতেও যে চাউল দিয়ে আমি খিচুড়ি করি না কেন, ওই চাউলটা একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো এদিকে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর এই চাউলে কিন্তু বেশি পানি দিলে খাওয়া সম্ভব হবে না, আর যেহেতু এমনিতেই আলো চাল, তারপরেও ছোটো চাল, শুধু এখানে চাউল আর পানি আমি একেবারে সমান সমান রাখছি, একটুও বেশি দেইনি। হয় না যদি 1 পট চাউল নিই তাহলে 2 পট পানি দিতে হয়, তো এখানে কিন্তু 1 পট চাউল 1 পট পানি দেওয়া লাগে, যেহেতু আলো চাল। আর এই যে গোশটা এদিকেও হয়ে যাচ্ছে, অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। আর শাশুড়ি মামা আগে থেকেই বলে দিল যে খাসির গোশ একটু মশলাটা একটু বেশি করে দিবি, অ্যান্ড দেন একটু পোড়া পোড়া করে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিস। তারপরেও বকা খাইছি এটা এখন বলে দিই। ও তার আগে এই যে মাছ নিয়ে চলে আসছে, এইটুকুই আজকে মাছ পেয়েছে, তবে খুব সুন্দর মাছ। তো আজকে আর তো এটা রান্না করা হবে না, এটা সম্পূর্ণ ফ্রিজে চলে যাবে। তো এত কিছু থাকার পরে খিচুড়ি, গোশ, রুটি, মাছটা আর কেউ খাবে না আজকে,
তো ওই জন্য টোটালি ফ্রিজে চলে যাবে। তো ওই তো শাশুড়ি মা পেঁয়াজ রসুন ছিলে দিয়ে এখন ওই মাছগুলোই কাটতে চলে গেল, যেহেতু আমি এখন আর মাছ কাটতে যেতে পারবো না, আর অল্প পরিমাণে আছে, শাশুড়ি মা ম্যানেজ করে নিতে পারবে। তো ওদিকে দু চুলায় দুটো হচ্ছে, আর এদিকে যে আমি আটাটা সিদ্ধ করে আটাটা মাখিয়ে নিচ্ছি। সিদ্ধর কথা চলে আসলো, কারণ হচ্ছে সবসময় আমাদের গোশ হলে এরকম বিফ হলে পারে আমাদের বাড়িতে সবসময় আলো চালের রুটি হয়। তো রিসেন্ট আমাদের আলো চালের রুটি আটাটা ফুরিয়ে গিয়েছে, চাউল আসে সেটা ভাঙাইতে দিতে হবে, কিন্তু সেভাবে হচ্ছে না, ভীষণ বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে ঠিকঠাক কারেন্টও থাকছে না। তো আমার শাশুড়িমা বললো একটু রোদটা বের হোক, আকাশের অবস্থাটা একটু ভালো হোক, তাহলে হাটের দিনকে দিয়ে দেওয়া হবে। তো আমাদের এদিকে মেল জোড়াই হয় হচ্ছে হাটের দিন, হাটের দিন ছাড়া কেউ ভাঙিয়ে দিতেও চায় না। তো সামনে হাটের দিন হয়তো ভাঙাতেও দিতে হবে। আমাদের বাড়িতে কিন্তু ওই পোলাও চাল, আলো চাল সমস্তটা তো বাড়ির, খাওয়াও হয় খুব পরিমাণে বেশি, প্রায়ই আমাদের খাওয়া হয়। তো যাই হোক, এখন কী করার, আমি আলো চালের আটার রুটিটা বানাতে পারলাম না, এখন গমের আটার রুটি বানিয়ে দিচ্ছি। তো এই যে খিচুড়িটা হয়ে গিয়েছে, নামিয়ে এখন রুটিগুলো করে নিচ্ছে। আর রুটির যা কালার হয়েছে এত সুন্দর, আর এই মচমচা, আর আমাদের এই গমের আটার রুটিটা বানাইতে হয় দুপাশে একটু লাল লাল করে ভাজতে হয়, যেমন মচমচা একটা সুন্দর একটা গন্ধ আসে রুটির, ওইটাই করে দিতে হয়। তো এদিকে এই যে ফুলকো ফুলকো রুটি, খিচুড়ি অ্যান্ড গোশো হয়ে গিয়েছে। আমি সমস্তটাই রান্নাঘর থেকে শাশুড়ি মার ঘরে নিয়ে চলে আসছি। আর আমি একটা কথা কি, যেদিন মানে ভালো মন্দ কোনো খাবার হয় সেদিন কিন্তু শাশুড়ি মাকে দিয়ে দিই যে আপনি যাকে যাকে যতটুকু দিবেন আপনি দিয়ে দেন, এই দায়িত্বটা আর নেই না আমি। কারণ কি, কাকে কম দিব কাকে বেশি দিব এরকম হলে ঝামেলা হয়ে যায়। আর শাশুড়ি মাকে এটার দায়িত্ব দিই যে আপনি কাকে কেমন দিবেন দিয়ে। ও হ্যাঁ, বকা খাইছি কেন বলছিলাম, সেটা হচ্ছে আমি মাঝে বিফটা একটু আমার হাজব্যান্ডকে দিয়ে টেস্ট করিয়েছিলাম, সে বলেছে লবণটা কম হয়েছে তুমি একটু দিয়ে দাও। তো তাকে দেখিয়ে আমি দিয়েছি, এখন খেতে গিয়ে দেখি যে অনেকটাই পরিমাণ লবণ হয়ে গিয়েছে, সেটার জন্য অনেকবারই বকা খেয়েছি। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে সারাদিনটা তো এদিক ওদিক করে কাটিয়ে দিয়েছি। সারাদিন এখন শুয়ে বসেই থাকতে হয়, কারণ ওই যে বৃষ্টি হচ্ছে সারাদিন, তেমন আর কোনো কাজ নেই। এদিকে সন্ধ্যার সময় চলে আসছে, একবার মাঝে আসছিল, এসে দেখে যে ওই যে বললাম যে নর্মাল থেকে পানি নিচে যায়, নিচে পড়ে তারপর বাষ্প হয়ে উড়ে যায় না ফ্রিজের, সেটার পাইপ কেটে কেটে একবারে নষ্ট করে দিয়েছে, মানে কাটতে কাটতে একবারে নিচ থেকে কাটতে কাটতে নর্মাল পর্যন্ত চলে গিয়েছে। আমাদের যেহেতু ফ্রিজের নর্মালটা উপরে, তো একবার চলে গিয়ে তারপরে আবার সেই পাইপটা নিয়ে আসে এই যে যেখানে যেখানে কেটেছে সমস্তটাই ঠিক করে এখন পাইপটা সেট করে দিচ্ছে। আর এই যে কত কেটেছে দেখতে পাচ্ছেন, তো প্রচুর কেটেছে, তেমন কোনো অসুবিধা হয়নি, ফ্রিজের বরফ ছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু এই যে নর্মালটার এই যে অবস্থা, পাইপটাই শুধু কেটেছে। এতটুকু মনে হয় জায়গা পেয়েছিল, তো ওই জায়গা দিয়েই নর্মালের এই পাইপটা দিয়েই বেয়ে বেয়ে কাটতে কাটতে নর্মাল দিয়ে ও বের হয়েছিল। অনেকদিন ধরে হালকা হালকা টের পাচ্ছিলাম, কিন্তু অনেকবার ফ্রিজটা খুলেছি দেখেছি, কিন্তু সেভাবে ওকে ধরতেও পারিনি। অনেকবার বিষ দিয়েছি, ওকে ধরার চেষ্টা করেছি, একবারও পারিনি। তো কি করার, আজকে আসলে এই 2200 টাকা, মানে আমাদের ফ্রিজটা ঠিকঠাক করতে 2200 টাকার মতো লাগছে। তো তারা এই 2200 টাকা আসলে আমাদের জরিমানা লাগাবে জন্য এই কাজটা করেছে। তো এরপর ওই যে ফর্ম দিয়ে একটা স্প্রে ফর্ম ছিল, সেটা দিয়ে সেট করে তারা দিন চলে গেল রাত্রে। ভিডিওটা ভালো লাগলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।